আমার নাম ফারজানা চৌধুরী। আজকে আপনাদের সাথে আমার আন্টির সাথে ঘটে যাওয়া একটি বাস্তব কাহিনী শেয়ার করলাম। ঘটনার স্থান হবিগঞ্জ মডেল থানার কোন এক গ্রামে। আজ থেকে প্রায় কয়েক বছর আগের ঘটনা। ঘটনাস্থলটি হচ্ছে হাতির থন, ওনার নিজ শ্বশুরবাড়িতে ঘটে। একদিন ভোর 4টার সময় উনি ঘর থেকে বেরিয়েছিলেন অজু করতে। ঠিক তখন উনি দেখতে পান দুটি বেড়াল ওনার দিকে তেড়ে আসছে। একটি বেড়াল ওনার পায়ের উপরে পা দিয়ে ওনার গা ঘেঁষে চলে গেছে, আরেকটি বিড়াল ওনাদের জানালার কাছে এসে হাঁপাচ্ছে। হঠাৎ এই দৃশ্য দেখে আন্টি কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এসব। হঠাৎ উনি খেয়াল করলেন ওই বেড়ালটি আস্তে আস্তে নিজের রূপ পরিবর্তন করে একটা কালো ছায়াতে পরিণত হলো, আর চোখের পলকে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করাতেই আন্টি চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। আন্টির চিৎকার শুনে আন্টির জামাই এবং তার ছেলে ছুটে আসে, দেখে উনি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছেন। এরকম অবস্থা দেখে আশেপাশেরও গ্রামের অনেককে ডেকে আনেন। এই ঘটনার পর থেকে মূলত আন্টির সাথে ঘটনা শুরু। এই ঘটনা ঘটার পর সেই জিনটা আন্টির পেছনে লাগে ও আন্টির শরীরে ভর করে। আন্টির এরকম অবস্থা দেখে একজন কবিরাজ দেখান। কবিরাজ এসে দোয়া কালাম পরে ফু দেয়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। উল্টো কবিরাজকে আন্টির ভেতরে থাকা সেই জিনটা বলে দেয়, এই কবিরাজ, তুই জানিস আমি কে? তোর সাহস কি করে হয় আমাকে ছাড়তে? কথাটা বলে সে জিন কবিরাজের গালে 3টা চড় থাপ্পড় মেরে দিল। থাপ্পড়কে কবিরাজ বলে, আমাদের এটা সম্ভব নয়, আপনারা অন্য কোনো কবিরাজ দেখান। এই বলে তিনি চলে যান বাসায়। এদিকে কবিরাজের কথা মতো 3-4 দিন পরে আন্টিকে একটা মাঝারে নিয়ে যান। সেখানে গিয়ে একজন হুজুরকে দেখান, কিন্তু এতে কোনো কাজ হয় না। তারপর আন্টিকে বাপের বাড়ি নিয়ে আসা হয় হবিগঞ্জে। এখানে একজন নামকরা বড় হুজুর আছে। আন্টি ওনাকে দেখান। উনি আন্টিকে বসিয়ে চোখ মুখে তেল দিয়ে সূরা পড়ে ফু দিয়ে বলেন, ওই জিনটা শরীর থেকে চলে গেছে, আপনারা ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। এদিকে ঠিক সেই মুহূর্তে হুজুরকে অবাক করে দিয়ে আন্টির ভেতরে থাকা সেই জিনটা বলে উঠলেন, হুজুর, তুই কি ভেবেছিস আমি চুপ করে আছি বলে তার শরীর থেকে চলে গেছি? না, আমি ছাড়ার জন্য আসিনি, আমি তার মৃত্যুর আগ পর্যন্ত থাকব। সে সময় দুপুর 1টা বাজে, চারদিকে জোহরের আজান। আজান শুনে তখন জিনটা বলে উঠলেন, হুজুর, আমি এখন চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আমি আবার আসবো ফিরে। সে জিনের কথায় হুজুর বললেন, এই যে রোগী, উনি চোখ খুলছেন না কেন? হুজুরের কথায় সে জিনটা হাহা করে হাসতে লাগলো আর বলল, আমি যতক্ষণ না চাইবো ততক্ষণ চোখ বন্ধই থাকবে। এদিকে জিনের কথায় হুজুর বলেন, আমিও দেখি কি করে চোখ না খোলে। এই বলে তিনি সূরা ও দোয়া কালাম পড়ে ফু দিতে লাগলেন। ঠিক তখনই সে জিনটা বলল, এসব বন্ধ কর, আমি চলে যাচ্ছি। সে জিনের কথায় হুজুর বললেন, ঠিক আছে, তুমি যে সত্যি চলে যাবে সেটা আমি কিভাবে বুঝবো? হুজুরের কথায় জিনটা বলল, আমি যাওয়ার আগে এই রোগীর ঘাড়কে আঘাত করে যাব, তখনই বুঝবেন আমি চলে গেছি। তো কথা মতো সেই জিনটা যাওয়ার সময় আন্টির ঘাড়ে প্রচণ্ড আঘাত করলো। আন্টি তখন সাথে সাথে মাটিতে পড়ে যায়, আর মনে হচ্ছিল তার মাথাটা মাটির মধ্যে ঢুকে যাচ্ছিল। এরকম মনে হচ্ছিল তার থেকে ওনাকে ধরে সরানো এবং বসানো হয় তুলে। আন্টিকে বসানোর পর ওনার চোখ মেলে তাকাতে দেখে সবাই বুঝতে পারেন জিনটা চলে গেছে শরীর থেকে। জিনটা চলে যাওয়ার পর হুজুর আমার মামা এবং আরেকটা আন্টিকে বললেন, আপনারা এখন ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। হুজুরের কথায় আন্টিকে বাসায় নিয়ে আসা হয়। আন্টিকে বাসায় নিয়ে আসা কিছুদিন ভালোই কাটছিল। সবাই মনে মনে ভেবেই নিয়েছিলেন কবিরাজ এই জিনটাকে তাড়িয়ে দিয়েছেন, আর অস্বাভাবিক কিছু ঘটবে না, কোনো সমস্যা হবে না। কিন্তু তার কিছুদিন পর এক সন্ধ্যাবেলা আন্টি রাতের খাবার রান্না করছিল। আগের দিনের বেশিরভাগ জয়েন্ট ফ্যামিলি ছিল, আমাদেরও তাই রান্নাঘরটি ছিল বাইরে। আন্টি যখন ভাত রান্না করার জন্য চাল নিতে আসছিল, তখন কোথা থেকে 2টা বিড়াল ছুটে আসছিল। প্রথমবারের মতো এইবারও একটা বিড়াল পায়ের ওপর পা রেখে মিয়াও বলে একটা ডাক দিয়ে গা ঘেঁষে চলে যান। আর আরেকটি বিড়াল আমাদের রান্নাঘরের পাশে একটা পেয়ারা গাছ ছিল, ওই গাছটায় বসে সেমভাবে হাঁপাচ্ছিল। তারপর আন্টি ঘরে গিয়ে আমার আম্মুর কাছে যান। আম্মু হচ্ছে ভাই বোনের মধ্যে সবচেয়ে বড়। আম্মুর কাছে যাওয়ার পর আন্টি আমার আম্মুকে বলতেছেন, এই চাল দে, বড় বড় করে চুপ করে। আম্মু তো অবাক, মনে মনে ভাবছিলেন কি হলো, হঠাৎ আমাকে তুই করে কথা বলছে কেন। আন্টির এরকম হাবভাব দেখে মাও ভয় পেয়ে গেছেন। মার কথা না বাড়িয়ে চুপচাপ চাল দিয়ে দিলেন। আন্টি চাল নিয়ে টিউবওয়েলে চাল নিয়ে ধুয়ে যাচ্ছেন। বেশ কিছুক্ষণ পর চাল ধোয়া হয়ে গেলে আন্টি ঘরে গেলেন এবং চুপচাপ রান্না করতেছেন বসে বসে। এদিকে তখনই সেই আন্টির ছেলে খেলা থেকে এসে গোসল করছে। এটা দেখে আম্মুর চলে গেলেন রান্নাঘরে আন্টিকে বলতে। মা রান্নাঘরে গিয়ে আন্টিকে বললেন, এই তোর ছেলে দুপুরে একবার গোসল করেছেন, এখন আবার গোসল করতেছে, তুই কিছু বলছিস না কেন? পরে তো ঠান্ডা লাগবে। এদিকে আবার পাশ থেকে আমার মামি আন্টিকে উদ্দেশ্য করে বলে উঠলেন, এখন তো চুপ থাকবেই, ছেলে ঠান্ডা লাগলে ডক্টরের কাছে ছোটাছুটি করবে, তখন ভালো লাগবে। মামি কথা বলা শেষ করার আগে আন্টি বলে উঠলেন, কি বলছিস তুই? তোর সাহস তো কম না, আমাকে চোখ রাঙিয়েছিস? এই বলে আন্টি আমাদের রান্নাঘরে টিনের চালে যে বাঁশ দেয়া থাকে সে বাঁশ ধরে টানছে মামিকে মারার জন্য। এদিকে মামি আর আমার আম্মু আন্টিকে বলছেন, এই তোর কি হয়েছে, তুই এরকম আচরণ করতেছিস কেন? কিন্তু আন্টি কেমন আচরণ করছে চোখ বড় বড় করে।
আর বাঁশ ভাঙার চেষ্টা করছে। এ দেখে মামি ও আম্মু তারা দুজন সেখান থেকে দৌড়ে ঘরে চলে গেছেন আর সবাইকে বললেন। আন্টির এমন আচরণে সবাই ভয় পেয়ে বাড়ির পাশে একজন কবিরাজ ছিলেন, ওনাকে ডেকে আনেন। এদিকে আন্টির এমন অবস্থায় আশেপাশে অনেক মানুষ এসে জড়ো হন বাড়িতে। বাড়ির পাশে কবিরাজকে ডেকে আনার পর কবিরাজ আন্টিকে ধরে দোয়া কালাম পরে ফু দিতেছেন। এদিকে আন্টির ভেতরে থাকা সেই জিনটা কবিরাজকে বলে, কবিরাজ তুই আমার কিছু করতে পারবি না। সেই জিনের কথাই কবিরাজ বলে, তুই কোথা থেকে আসছিস বল। তখন জিনটা বললেন, আমি শিমুল গাছে ছিলাম আর এদের বাড়ি ঘর বাঁধানো নেই দেখে আমি আসছি। শিমুল গাছটা ছিল পাশের বাসার মালিকের, আর আপনারা তো জানেন এসব গাছ জিনেরা পছন্দ করে। এই ধরনের গাছ তাদের থাকার জন্য উপযোগী। সে জিনটা কবিরাজকে আরও বলেন, ওই গাছের যে মালিক তার একটা ছেলেকেও আমি খেয়ে ফেলবো। আন্টির ভেতর থেকে সেই জিনের কথা শুনে ওই বাসার মালিক, যার শিমুল গাছটা, ওনার বউ দৌড়ে আসছে। এসে আন্টিকে বলতেছে, আফা আমার ছেলেটা কেন মারবেন, আমার ছেলে কি করছে? তখন সে জিনটা বলে, এই আফা কাকে বলছিস? ভাই বল ভাই, আফাকে চিনি না। এদিকে সেই জিনের কথায় কবিরাজ বললেন, কি করলে আপনি তাদেরকে ছেলের কোনো কিছু করবেন না, তাদের ছেলের কোনো ক্ষতি করবেন না, বা বিনিময়ে কি চান বলুন। কিন্তু জিনটা কোনোভাবেই রাজি হন না। ওর এক কথা, এই শিমুল গাছের মালিকের ছেলেকে মেরে ফেলবে। জিনের কথায় গাছের মালিকের মেয়ে কান্নাকাটি করে শুরু করে দেন আর অনেক অনুরোধ করতে থাকেন। অনেক অনুরোধ করায় জিনটা বলল, ঠিক আছে আমি একটা শর্তে রাজি আছি। তখন কবিরাজ বললেন, কি শর্ত বলেন? তখন জিনটা বলল, আমাদের এক মন মিষ্টি খাওয়াতে হবে, তাহলে আমরা কিছু করব না, ওই ছেলের কোনো ক্ষতি করব না। এত মিষ্টি তো দেওয়া সম্ভব না। তাই কবিরাজ জিনটাকে বললেন, আমরা এত মিষ্টি কি করে কিনবো, টাকারও তো একটা ব্যাপার আছে তাই না, আপনি একটু কমিয়ে বলেন। তারপর আবার অনেক অনুরোধ করায় জিনটা বলল, ঠিক আছে 10 কেজি দিলেই হবে। জিনের কথা কবিরাজ বললেন, না এটাও পারবো না। এভাবে আস্তে আস্তে 10 কেজি থেকে 5 কেজি, তারপর শেষমেশ 2 কেজি দিতে পারবে বলে রাজি হয়েছে। এরপর তখনই 2 কেজি মিষ্টি এনে 1 কেজি মানুষকে খাওয়ানো হলো আর 1 কেজি জিনটাকে খাওয়ানো হলো। জিনগুলো তাদের ছেলের পেছন থেকে ছাড়লো, কিন্তু আন্টির কাছ থেকে তারা যাবে না। কবিরাজ এই বিষয়ে কিছু করতে পারল না জিনটার সাথে। এই কবিরাজকে দিয়ে কিছু না হওয়ায় আন্টিকে নিয়ে সেই কবিরাজের কাছে গেলেন সর্বপ্রথম, যাকে দেখিয়েছিলেন। ওনার কাছে যাবার পর সেই কবিরাজ সূরা পড়ে ফু দিতে লাগলেন। তখন আন্টির ভেতরে থাকা জিনটা বলল, কবিরাজ তুই এখনো তো চিনতে পারলি না আমি কে। তুই জানিস আমি হলাম যক্ষী, আমার 7 ভাই তার শরীরে ভর করেছি। যক্ষী জিনের কথা শুনে কবিরাজ আন্টির জামাই ও মামাকে বললেন, সালাম, আমি এই কাজ করতে পারবো না, এসব ছাড়তে পারবো না। আগে যদি জানতাম এখানে যক্ষী ধরেছে তাহলে কখনো এই কাজ আমি করার সাহস করতাম না। কবিরাজের কথায় আন্টির জামাই বললেন, আপনি হঠাৎ ভয় পেলেন কেন? এই যক্ষীরা কি এমন, ওরা কি আলাদা জাত? আন্টি জামাইয়ের কথায় কবিরাজ বললেন, ওদের মধ্যে খারাপ ভালো দুটোই আছে, কিন্তু তারা অনেক শক্তিশালী, তাদের সাথে পেরে উঠবো না আমি। কবিরাজের এই কথা শুনে তারা হতাশ হয়ে বাড়ি ফিরে আসলেন আন্টিকে নিয়ে। আর উপায় না পেয়ে অন্য একজন কবিরাজকে দিয়ে বাড়ি বন্ধ করা হলো তাবিজ দিয়ে। কিন্তু বাড়ি বন্ধ করে কোনো কাজ হয়নি। সেই জিনগুলো ঠিকই আসতো। আন্টি সপ্তাহ 1-2 দিন সুস্থ স্বাভাবিক থাকলেও বাকি কদিন অসুস্থ থাকতেন। সেই যক্ষী জিনগুলো আন্টির শরীরে ভর করলো। আন্টি কাঁচা মাছ চিবিয়ে ফেলতেন এবং সেটা খেয়েও ফেলতেন। শুধু কি তাই, আন্টির শরীরে সেই জিনগুলো থাকা অবস্থায় উনি 1 হাঁড়ি ভাত দিলেও সেটা খেয়ে বলতেন, আমার খিদে মেটেনি, আরও খাবো। আন্টির কথায় ওনাকে সন্তুষ্ট করে খাওয়ানো হতো। এদিকে আন্টির শরীরে যখন সেই জিনেরা থাকতো না, তখন আন্টিকে এইসব বিষয়ে জিজ্ঞাসা করলে আন্টি কিছুই বলতে পারতেন না, ওনার সেটা মনে থাকতো না। এভাবে কিছুদিন চলার পর একদিন ভোরবেলা আমার ছোট মামার বউ প্রেগনেন্ট ছিলেন। সকাল 6টায় মামি বের হয়েছেন ওয়াশরুমে যাওয়ার জন্য। যেহেতু আমরা তখন সবাই জয়েন্ট ফ্যামিলি ছিলাম, ওয়াশরুমটা বাইরে ছিল। ছোট মামি বের হওয়ার পর একটু দূরে একটা বেড়াল দেখতে পান, মিয়াও মিয়াও করে ডাকছিল। উনি ওয়াশরুম থেকে এসে রুমে গিয়ে শুয়ে পড়বেন, ঠিক সেই মুহূর্তে কেউ তার হাত ধরে টানছেন। সেটা মামি অনুভব করলেন। এমন অনুভব হওয়ায় মামি চোখ খুলতে দেখেন কুচকুচে কালোর করে একটা লোক, অনেক লম্বা, দেখতে প্রায় ঘরের সমান হবে, এত উঁচু লম্বা অবয়বটা হাত ধরে টানছেন। এটা দেখে মামি চিৎকার করে উঠলেন। মামির চিৎকারে মামাও সজাগ হয়ে গেলেন। মামা যেয়ে গিয়ে মামাও সেই জিনটাকে দেখে দুজনেই চিৎকার করতে লাগলেন। এদিকে কিন্তু সেই লম্বা ভয়ঙ্কর অবয়বটা মামির হাত ধরে টানছেন। এদিকে মামা তার মামির আরেক হাত ধরে টানছেন, কিন্তু ছাড়াতে পারছেন না। তাদের চিৎকার শুনে সবাই প্রথমে বাইরে খুঁজতে শুরু করলেন, কিন্তু আওয়াজটা ঘর থেকে আসছে। তাই সবাই তাদের রুমে গিয়ে দেখেন মামা ও মামি একজন আরেকজনের হাত ধরে টানছেন, অন্য কিছু দেখতে পাননি। সবাই দেখছেন মামার মামিকে, সবাই সেই লম্বা অবয়বটাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু মামা মামি দুজন ঠিকই দেখতেছেন সেই উঁচু লম্বা অবয়বটাকে। ওইদিকে আমার আন্টি, যাকে জিনে ধরা, তিনি সারা রাতই জিকির পড়ছিলেন, ঘুমাননি। আন্টি ঠিকই চোখ বন্ধ করে দেখেছেন এসব মামা মামির সাথে ঘটেছে। সেই দুষ্ট অবয়বটা মানে জিনটা যে ঘরে ঢুকেছে হাত ধরে টানছে, এসব দেখে উনি হাসছিল। বিষয়টা ভাবছেন আমার আন্টি, যাকে এই যক্ষী জিনে ধরেছে, উনি অন্য রুমে, আর এদিকে মামা মামি আরেক রুমে। আমার আন্টি ওই রুমে থেকে বুঝতে পারছেন মামা মামিকে ওই জিনটা যে হাত ধরে টানছে, ব্যাপারটা কিন্তু বড় অদ্ভুত।
মামির হাত ধরে যে জিনটা টানছে সে হলো 7 জিন যুক্তি জিনদের মধ্যে, তাদের মধ্যেও ছোট, আর এই ছোটই সব থেকে দুষ্ট 7 জিনদের মধ্যে। ছোট মামার এমন টানাটানি দেখে কেউ বুঝতে পারছেন না তাদের দুজনের কি হয়েছে। এদিকে আন্টির কিছুটা হুঁশ আসতেই তিনি মাম্মা মামির রুমে গেলেন। আন্টি মামা মামির রুমে গিয়ে সেই জিনটাকে বলেছেন সরে যায় এখান থেকে। কেউ সেই জিনটাকে না দেখলেও আন্টি ঠিকই দেখতে পান। আন্টির কথা জিনটা বলল, তুই সর এখান থেকে, আমি তাকে নিয়ে যেতে এসেছি এবং তাকে আমি নিয়ে যাব। তখন আন্টি বললেন, তুই চিনিস না আমি কে, তারপর তুই আসছিস। এই বলে আন্টি জিনটা থেকে মামির হাতটা ছাড়ালেন। মামির হাত ছাড়াতেই সেই জিনটা রেগে গিয়ে পাশে একটা চেয়ার রাখা ছিল সেটাতে একটা বাড়ি মারছিল আন্টির পায়ে। আন্টিকে আঘাত করে জিনটা বলল, যা তোর জন্য উনি আজকে বেঁচে গেল। কথাটা বলে সেখান থেকে বাতাসে মিলে গেল সেই জিনটা। জিনটা চলে যাওয়ার পর সে মামির যে হাত ধরে ছাড়ছিল সেই হাতে প্রচণ্ড ব্যথা পাইছেন মামি। এদিকে আন্টি নিজেই হাত নিচে ফু দিচ্ছেন আর বলছেন, আমার পায়েও ফু দিতে হবে। আন্টির এমন কর্মকাণ্ড দেখে সবাই বলতেছে, তোমার পায়ে কি হয়েছে? কারণ সেখানে থাকা সবাই কিন্তু ওই জিনটাকে দেখেনি। আন্টির পায়ে যে আঘাত করেছে সেটাও দেখেনি, তাই তার আন্টিকে জিজ্ঞাসা করছে, তোমার পায়ে কি হয়েছে? সবার কথায় আন্টি তখন বলছেন, ওই জিনটা রেগে পায়ে চেয়ার দিয়ে বাড়ি দিয়েছে। এই বলে উনি সবাইকে পায়ের আঘাতের চিহ্ন দেখালেন। এই ঘটনার পর সেই রাতে কেউ আর নিজেদের রুম থেকে বের হওয়ার সাহস করেনি ভয়ে। সবাই আমাদের রুমে থেকেছেন, যে ঘরটা হুজুরকে দিয়ে বন্ধ করানো ছিল। এই ঘটনার পর মামা মামি তাদের রুমে থাকার সাহস পান না, সেজন্য আমাদের রুমেই থাকতেন। তো তাদের রুমটা খালি পড়ে থাকায় আন্টি ঠিক করলেন তিনি থাকবেন সাথে আমার আরেক আন্টি রাখছেন। এটা তার কিছুদিন পরে ঘটনা। তো দুজন গল্প করতে করতে একটা সময় ঘুমিয়ে পড়েন। মাঝরাতে কেন জানি আন্টির মনে হচ্ছিল না নিচে কিছু নেই। এটা অনুভব করতেই তিনি চোখ খুলে দেখেন খাট থেকে অনেকটা উপরে শূন্যে ভেসে আছেন, আর তার দুই পাশে দাঁড়িয়ে আছেন দুইটা অবয়ব, মানে জিন, একজন নারী অবয়ব। তার চুলগুলো ছিল অনেক লম্বা, আর একজন পুরুষ অবয়ব কালো কুচকুচে দেখতে। এটাই সেই জিন যে মামির হাত ধরে টানছিল। আন্টি ভয় পাননি এটাও, কারণ তার নিজের সাথেই সে জিন থাকে। এমন অবস্থায় আন্টি বললেন, আমাকে উপরে কেন তুলেছেন, নিচে নামান। তারা বলেছে নামাবে না, তার জন্য সেদিন সে বেঁচে গেছে। এখন তুই তাদেরকে সরিয়ে নিজে থাকা শুরু করেছিস। ওর কত বড় সাহস, আমার আসনে আমার থাকার জায়গায় এসে ঘুমায়। আমরা এখানে থাকতাম, মেরেই ফেলতাম। সেদিন ভাগ্য ভালো তুই এসে আটকে দিয়েছিস। আন্টি বললেন, তাহলে এই ব্যাপার তোদের আসন ছিল, তার জন্য বুঝি এত কর্মকাণ্ড ঘটাইছোস? নিচে নামা বলছি, নাহলে কিন্তু খুব খারাপ হবে। কিন্তু তারা নাছর বান্দা, নামাবে না তো নামাবেই না। তো ঠিক আছে, এই বলে পা দিয়ে পুরুষ অবয়বটার বুকে এক লাথি মারতে তারা ফেলে দিয়েছে আন্টিকে উপর থেকে। আন্টি নিচে পড়ার শব্দ ভয় বিছানায় পাশে আরেক আন্টি ঘুমিয়ে থাকায় সে সজাগ হয়ে যায়, আর আন্টিকে বিছানা থেকে বসে থাকতে দেখে বললেন, এই সাফিয়া, কি হয়েছে তোর? সব বসে আছিস কেন এভাবে? আর কিসের শব্দ শুনলাম? আন্টি বলছেন, কিছু হয়নি, তুমি ঘুমাও। কথাটা এড়িয়ে গেছেন কারণ তার বোন এসব ঘটনা শুনলে ভয় পেয়ে যাবেন। তারপর তারা ঘুমিয়ে যান। সকালবেলা সবাইকে সবকিছু খুলে বলেছেন। সব কথা শুনে সবার মুখে ভয়ের ছাপ। এইটা ভেবে আমাদের পরিবারে কি নেমে আসলো, ভয় ভয় দিন কাটাতে হচ্ছে সবাইকে। এভাবে সামনের কয়েকটা দিন ভালোই কাটছিল, অস্বাভাবিক কিছু ঘটেনি কারোর সাথে। কিছুদিন পর আন্টি সিলেটে যায় কবিরাজি করতে। আপনারা হয়তো ভাবছেন আন্টি তো 7 জন জিন ধরেছে, উনি কবিরাজি শিখলো কিভাবে? আসলে আন্টিকে যে 7 জন জিন ধরেছিল সেই জিনের আন্টিকে কবিরাজি শিখিয়েছে। আন্টি সিলেটে যাওয়ার পর উনি তো বেশ কিছুদিন সিলেটেই ছিলেন। এদিকে বাড়িতে এক রাতে আমার ভাই ছোট মামার রুমে ঘুমাইছে। তো সেই রাতে ওয়াশরুমেও গেছে। ওয়াশরুম থেকে রুমে আসার সময় ওই পাশ থেকে কে যেন কুচকুচে একটা কালো হাত দেখতেছে। কালো কুচকুচে হাতটা দেখে জনি ভাই বললেন, কে এখানে? কিন্তু ভাইয়ের কথায় কেউ আর সাড়া দিচ্ছেন না। একবার হাত সরায় আবার দেখায়। এসব দেখে ভাইয়া বুঝে গিয়েছে এটা কোনো মানুষের কাজ হতে পারে না। আর এক রাতে কেই বা ওরকম কাজ করে মজা নেবে, এই ভেবে ভাইয়া ভৌ দৌড়ে রুমে চলে গেলেন। রুমে গিয়ে সবাইকে ডেকে তুলে এই ঘটনা বলেছেন। ভাইয়ের কথার পরের দিনের আন্টিকে কল দিয়ে সব বলে আন্টি বাসায় চলে আসেন। আন্টি বাসায় আসার সময় বাড়ির সবাইকে আন্টিকে সেই কালো হাতটার কথা বলায় আন্টি বললেন, রাতের বেলা একা বের হতে বলেই তারা তাদেরকে ভয় দেখিয়েছে। রোজার সময় একদিন আন্টিকে জিনে ধরা ছিল, আর আমার মেজমামি বলছিল আমার জিনভূত বিশ্বাস করি না, আমরা কোনো সময় দেখিনি জিনভূতকে, এগুলো যদি থাকেও তো মানুষের ভয় পাওয়ার কি আছে। মামির কথা আন্টি বললেন, তুমি ভূত বিশ্বাস করো না, ভয় পাও না, তাহলে দেখো কি হয়। এই ঘটনার পর তখন তো রোজা চলছিল। মেজমামি উঠেছেন, একা গেছেন রান্না করার জন্য। বাড়ির বাকি সব প্রায় সজাগ ছিল, কিন্তু তারা রান্নাঘরের বাইরে ছিল। মেজমামি রান্না করতেছেন, এমন সময় তিনি শুনতে পেলেন কেউ চালের উপর কিছু একটা ছুঁড়ে মারছে। মামি আওয়াজটা পেয়ে মামি সেটা মনের ভুল ভেবে আবারও রান্না করতে লাগলেন। তারপর আবারও শুনেন চালের মধ্যে কিসের একটা শব্দ হচ্ছে, কারো হাঁটার শব্দ হচ্ছে, আবার টিনের মাঝে কেউ নখ দিয়ে টোকা দিচ্ছে। রান্নাঘরে বাঁশের মধ্যে বাঁশ বলতে মাছা বা অন্য কিছু যেখানে হাঁড়ি পাতিল বা অন্যান্য জিনিস রাখা হয় সেখানে মাটির সরা আর পাতিল রাখা ছিল। হঠাৎ করে একটা সরা মাটিতে পড়ে ভেঙে গেছে, তারপর মাটির পাতিলটাও পড়ে গেছে। দেখে মনে হচ্ছিল কেউ ইচ্ছে করে এগুলো ভাঙছে। এগুলো কিন্তু এমনি এমনি পড়ার কথা না। হঠাৎ করে এগুলো পড়ে ভেঙে যাওয়ার, মামির মনে ভয় ঢুকে যায়। তিনি তাড়াতাড়ি করে ঘরে গিয়ে আম্মুকে ডেকে নিয়ে আসেন রান্নাঘরে। আম্মু বললেন, কি হয়েছে? মামি বললেন, আম্মু, এগুলো পড়ে ভেঙে যাওয়ার পর থেকে এগুলো পড়ে ভেঙে যাওয়ার, মামির মনে ভয় ঢুকে যায়। তিনি তাড়াতাড়ি করে ঘরে গিয়ে আম্মুকে ডেকে নিয়ে আসেন রান্নাঘরে।
মামি আম্মুকে অন্য কিছু বলেননি। আমার আম্মু আরও বেশি ভয় পান এসব শুনে, তাই কিছু না বলে দুজন রান্নাঘরে গিয়ে গল্প করতে করতে রান্নাঘরে চলে আসছেন। তখন আর কিছু হয়নি। এই ঘটনার পর আমার বড় মামা খোয়াই নদীর পাড়ে থাকতেন, মানে ওখানে বাসা আছে ওনার। উনি একটু অসুস্থ ছিল, কিছু খেতে পারতেন না, তাই আম্মু মামাকে বলেছিলেন, আজকে তোর পছন্দের মাছ রান্না করেছি, আজকে রাত আমাদের বাসায় এসে খেয়ে যাস। মায়ের কথায় বড় মামা বলেছেন, ঠিক আছে, আসবো রাতে। যে কথা সেই কাজ। মামা নদীর পাড় থেকে রাতের 12:30টার দিকে রওনা দিলেন বাড়ি আসার উদ্দেশ্যে। যে সময় রাত 12টা মানে অনেক রাত, গ্রামে এখনও 12টা মানে অনেক রাত, তো মামা আমাদের বাসার কাছাকাছি এসে পড়েছেন। এখানে একটা মুদি দোকান ছিল আর পাশে একটা কবরস্থান। দোকানটার একটু দূরে রাস্তার একটা কালভার্ট ছিল, এটাতে ড্রেনের ময়লা আর বৃষ্টির পানি নামতো। মামা সেই কালভার্টের কাছে আসতেই দেখেন দুজন সাদা জুব্বা পরা লোক এদিকে এগিয়ে আসছে। ওদের দেখে মামা বলতেছেন, কে এখানে, কে আপনারা? মামার কথায় কেউ কোনো সারা শব্দ করল না। এদিকে মামা দাঁড়িয়ে দেখছিলেন, ওদিকে সেই জুব্বা পরা লোক দুটো কালভার্টের কাছে এসে একটা লোক কালভার্টের নিচে ঢুকে পড়েছে আর একজন দাঁড়িয়ে ছিল। হঠাৎ নিমিষে বাতাসে মিশে গেলেন চোখের পলকেই। চোখের সামনে এই দৃশ্য দেখে মামা অনেক ভয় পান। এদিকে রাস্তায় কেউ নেই, কাউকে ডেকেও পাবেন না, তাই মনে সাহস নিয়ে আমাদের বাসার দিকে রওনা দিলেন। রাস্তার কিছুই ঘটেনি, মামা অবশেষে বাসে এসে পড়েছেন। বাসে এসে খাওয়া দাওয়া করেছেন। খাওয়ার শেষে আবার ফিরে যাবে কিভাবে, রাস্তায় যা দেখে আসছে তা তো মনে আর সাহস পাচ্ছে না একা একা বাসায় ফিরে যাওয়ার। পরে মামা সবাইকে সবকিছু খুলে বললেন যা যা ঘটেছে। এটা শুনে মেজো মামা আর আমার আব্বু বলল, ঠিক আছে, আমরা বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো, তারপর আমরা দুজন কথা বলতে বলতে আবার চলে আসবো। কথা মতো তিনজন রওনা দিলেন। আর ওইদিকে বড় মামার বউ ছেলে মেয়ে ঘুমিয়েছিল। হঠাৎ কেউ দরজায় টুক্কা দিচ্ছে আর বলছে, কুলসুম, এই কুলসুম, বলে দরজা ধাক্কা দিচ্ছে আর বলছে, আমি রমজান, চলে আসছি। মামার কণ্ঠ শুনে বড় মামি দরজা খুলে। মামি দরজা খুলে দেখেন সাদা জুব্বা পরা লম্বা একটা লোক। দরজা খুলতে লোকটা হাঁটতে হাঁটতে রাস্তায় উঠে যাচ্ছেন। এটা দেখে মামি মনে মনে বললেন যে, লোকটা কি এভাবে চলে যাচ্ছে কেন? এইভাবে মামিও সাহস করে ওনার পেছনে পেছনে গিয়ে রাস্তায় উঠে পড়লেন। তাদের রাস্তার নিচে একটা বড় কবরস্থান ছিল। মামি দেখেন লোকটা দৌড়ে কবরের দিকে নেমে যাচ্ছে। নিচে নেমেই হাওয়া হয়ে গেল। এটা দেখে মামি এক দৌড়ে ওনার বাসার কাছে একজন পরিচিত মহিলা ছিল, অন্ধকারে ছুটে গিয়ে ভয়ে তাদেরকে ডাকছিল আর দরজা ধাক্কা দিচ্ছিল, আমাকে বাঁচাও, বাঁচাও বলে। মামি এত ভয় পাইছেন যে উনি ওখানে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। ওইদিকে ওই পরিচিত মহিলা দরজা খুলে দেখেন মামি এভাবে পড়ে আছেন। তারপর ওনাকে ধরে নিয়ে তাদের রুমে নিয়ে আগুনের তাপ দিয়ে দিয়ে হুঁশ এনেছেন। এদিকে জ্ঞান ফেরার পর ওনারা মামিকে জিজ্ঞাসা করেছে কি হয়েছে। তখন মামি সবকিছু খুলে বলেছেন, কেউ ওনার জামাইয়ের কণ্ঠে এসে তার নাম ধরে ডাকছিল, এই সব কথা বলেছেন। তারপর ওরা বলেছেন রাতে যেই ডাকুক 1 থেকে 2 বার নাম ধরে ডাকলেও দরজা খুলবে না, কারণ মাঝে মাঝে জিনেরাও মানুষের কণ্ঠে এসে ডাকে। এভাবে তারা 3 বার ডাকে না, 1 বার বা 2 বার ডাক দেন। তারা 3 বার ডাকা না পর্যন্ত খুলবে না, এটা বলে তারা মামিকে তার ঘরে এনে দিয়ে যান। ওদিকে কিছু সময় পরে মামাকে নিয়ে তারাও চলে আসেন। মামা বাসায় আসায় তাদের রাস্তা থেকে দুজন চলে গেছেন। মামা ঘরে ঢুকলেন। মামা বাড়িতে আসার পর তারা দুজন দুজনের সাথে ঘটে যাওয়া সবকিছু বলেছেন একে অপরকে। রাতে দুজনে শুয়ে পড়লেন। তারপর সকালবেলা উঠে দেখেন শরীর পুড়ে যাচ্ছে জ্বরে। শুধু কি তাই, জ্বর আসার পর থেকে খাওয়া দাওয়া সব বন্ধ, প্রস্রাব পায়খানা সব বন্ধ হয়ে গেছে। আমাদের আত্মীয়ের মাঝে একজন কবিরাজ আছেন, তিনি শুনেছেন আন্টিকে জিনে ধরেছে, পাগলামি করতেছে, তাই তিনি জিন ছাড়াতে আসছেন আমাদের বাসায়। এদিকে আন্টির ভেতরে থাকা সে জিনটা বলে উঠলেন, তুই একটা সামান্য কবিরাজ হয়ে আমাদের ছাড়াতে আসছিস, এখন দেখ তোর কি অবস্থা করি। এই বলে সেই জিনগুলো কবিরাজকে ইচ্ছে মতো মারতে থাকে। জিনগুলোর মার খেয়ে উনি বলেন, আমি পারবো না ছাড়াতে, এই বলে সেখান থেকে চলে যান। তিনি বাড়িতে চলে যাবার পরও জিনগুলো পিছু ছাড়েননি। সেই জিনগুলো কবিরাজকে রাতে স্বপ্নে অনেক ভয় দেখান। সেই জিনগুলো কবিরাজকে বলেন, তুই কি আর জীবনে কবিরাজি করতে যাবি? জিনগুলোর কথায় কবিরাজ বলেন, না, আমি আর জীবনেও কবিরাজি করতে নাম নিব না, আমাকে কিছু করবেন না, মাফ করে দেন আমাকে, আমি বুঝতে পারিনি। কবিরাজের অনুরোধে জিনগুলো বলেছেন, ঠিক আছে, মাফ করব, তার আগে কান ধরে নাকে খড় দে। জিনগুলোর কথায় তিনিও তাই করেছেন। তারপর তারা চলে গেছে। ওইদিকে বড় মামার এই অবস্থায় ভয় পাওয়ার পর থেকে শরীরে জ্বর, খাওয়া দাওয়া সব বন্ধ। মামি আমাদের কিছু বলছে না কাউকে। এভাবে 8 দিন কেটে গেছে। 8 দিন পর আমাদের একজন নানি ছিলেন দূর সম্পর্কের, তিনি মামাকে দেখে গিয়ে আমাদের বাসায় খবর পাঠিয়েছেন যে রমজানের অবস্থা ভালো নেই, কেউ ডক্টর দেখায়নি কেন। আমরা খবর পেয়ে মামাকে সদর হাসপাতালে ভর্তি করি। এখানে রাখলেও না, অবস্থা দেখে বললেন সিলেটে নিয়ে যেতে হবে। তারা সিলেট নিয়ে ভর্তি করেছেন। সেখানে আমার আন্টি দুজনকে রেখেছেন, তারা মামাকে দেখাশোনা করছিল। আর এক আন্টি সিঁড়ি থেকে নিচে নামছিল, ওনাকে সেই জিনগুলো উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছেন। উনি পড়ে গিয়ে পা একটা ভেঙে গেছে। সিলেটে আমার নানা বাড়ি ছিল, আন্টিকে তাদের বাসায় নিয়ে গেছেন, ডক্টর দেখিয়ে ওষুধ নিছে। হাসপাতালের মামার কাছে আরেক আন্টিকে রেখে গেছেন দেখাশোনা করার জন্য। আর যাকে জিনে ধরা তিনি বাসায় ছিল, হাসপাতালে যাননি। একদিন মামার অপারেশন করবে বলেছিল ডক্টর,
মামার অবস্থা খারাপ দেখে সবাই আন্টিকে বসিয়েছেন এটা জানার জন্য যে মামার কি অবস্থা, বাঁচানো যাবে কিনা দেখতে। সবার কথায় আন্টি বলেছেন ঠিক আছে, আমি জিনদের আমার শরীরে হাজির করিয়ে তাদের মাধ্যমে খবর নেব। তার আগে এক গ্লাস পানি এনে রেখে দাও এখানে। দেখো যদি পানিটা কালো হয়ে গেছে তাহলে বুঝবা মারা যাবে, আর যদি দেখো পানিটা সাদাই রইছে তাহলে বুঝবা সুস্থ থাকবে। কথা মতো পানি রাখছেন গ্লাসে আন্টি ও বসে বসে জিনদের স্মরণ করছেন। কিছুক্ষণ পর জিনেরা এসে ভর করেছে শরীরে। জিনগুলোকে আন্টি ভাই বলে ডাকে, তার মাধ্যমে সবকিছু বলবে। অপারেশন থিয়েটারে কি কি হচ্ছে আন্টির কথায় তারা বলতেছেন, ওনার যে অবস্থা হয়েছে রে ভাই, খাদ্যনালী শুকায় গেছে, প্রসাব পায়খানা বন্ধ, ডক্টর পেটের মধ্যে খাদ্যনালীর যে ছিদ্র থাকে সেটাই পাইপ ঢোকানো হয়েছে, পেটের ময়লা পাইপের মধ্য দিয়ে বের করে আনতেছে, যে একটা কষ্ট আছে রে ভাই, কিরে বলবো। জিনগুলো কিন্তু এসব কথা বাড়িতে আন্টির শরীরে ভর থাকার অবস্থায় বলতেছে। এসব শুনে আমার মেজো মামা বলে এগুলো এমনি বলতেছে। মেজো মামার কথায় আন্টি বলে, তুই বিশ্বাস করস না, যা একটু পরে হাসপাতাল থেকে খবর আসবে, তারাও একই কথা বলবে। আর তারপর কোথা থেকে অনেকগুলো কাক এসে চালের উপরে কাকা করে ডাকছে। মামা বলে, এত কাক কোথা থেকে আসলো, মনে হচ্ছিল যেন বাইরে ঝড় উঠছে। তারপর হসপিটাল থেকে ছোট মামা কল দিছে মেজো মামাকে। মেজো মামা বলছেন, কি খবর, কি হয়েছে? ওইদিকে ছোট মামা বলেন, ভাই এটা তো খাদ্যনালী শুকায় গেছে, খাদ্যনালীর ছিদ্র দিয়ে ভেতরের ময়লা পরিষ্কার করতেছে ডক্টর বলল। তখন মেজো মামা বিশ্বাস করেছে যে আন্টি যা যা বলেছিল সব সত্যি, সবকিছু মিলে গেছে। ফোন কেটে দৌড়ে গেছেন আন্টির কাছে। আন্টি বলছেন সবকিছু ঠিকঠাক আছে, এখন ময়লা বের করে ফেলেছে রোগী, এখন সুস্থ আছে, পানিও সাদা রয়ে গেছে। এসব বলে আন্টির শরীর থেকে জিনগুলো চলে যায়। তারপর খবর আসছে হসপিটাল থেকে এখন অপারেশন সাকসেসফুল হয়েছে। অপারেশনের পর মামা হাসপাতালে 11 দিন থাকছেন, কিছুটা সুস্থ হয়েছেন। 12 দিনের দিন বড় মামার বউ মানে বড় মামি দেখতে গেছেন। তিনি মামাকে খাবার খাওয়াইছেন, পর থেকেই মামা আরও অসুস্থ হয়ে গেছেন। মামা আরও অসুস্থ হওয়ার খবর আসছে, রোগীর অবস্থা খারাপ, বাঁচবে কিনা শিওর হতে পারছেন না তারা। মামার যে এই অবস্থা হয়েছে বাসায় তখনও খবর আসেনি। এদিকে আন্টি ছোট মামার সাথে লুডো খেলায় বসেছেন, তারা বাজি ধরে খেলছিল, আর মামা বারবার আন্টির হেরে যাচ্ছে খেলায়। এভাবে অনেক টাকা জিতেছেন আন্টি। খেলার সময় হঠাৎ আন্টি মামাকে বলে উঠলেন, হাত ধুয়ে ফেলো আর টাকা খরচ করতে হবে না। এই কথা শুনে আন্টির মুখের দিকে তাকিয়ে রইলেন যে কি বলে এসব। মামা আন্টিকে বললেন, কি হয়েছে তোমার, হাত ধুয়ে ফেলো মানে কি খেলা শেষ হয়নি? মামা বুঝতেছেন না কি বলছেন, কারণ আন্টি সুস্থই ছিল, হঠাৎ করে এসব কি বলছে। তখন মেজো মামা এগিয়ে এসে আন্টিকে বললেন, কি হয়েছে, তুমি কিসের কথা বলতেছ? আন্টি আবারও বলল, হাত ধুতে বলেছি আর টাকা খরচ করে লাভ নেই। আন্টি বলছেন চাচাকে আর বাঁচানো যাবে না। আন্টির এমন কথাই মেজো মামা তখন বুঝতে পারছেন তাদের বড় ভাইয়ের কথা বলছে। আপনারা হয়তো ভাবতে পারেন তাদের ভাই হলে তো আন্টিরও ভাই হয়, তাহলে নিজের ভাইকে চাচা ডাকছেন কেন? এটার হলো আন্টি তো নিজের মধ্যে নেই, সেই জিনগুলো তার উপর ভর করেছে। তাদের তো ভাই লাগে না আন্টির ভাইকে চাচা ডাকে, আর নিজের ছেলেকে তিনি ওই সময় চাচা ডাকেন। তো মামা বুঝতে পেরে বাসার সবাইকে এক জায়গায় জড়ো করেছেন, আর আন্টিকে বলতেছেন কি হয়েছে সেখানে তুমি আমাদেরকে সব বলো। তখন সেই জিনগুলো আন্টিকে বলতেছে, দেখ রে ভাই, চাচার আর চারপাশে ডক্টর নার্স এরা দাঁড়িয়ে দেখতেছে চাচার পালস রেট আস্তে আস্তে আরও কমে যাচ্ছে, আর বাঁচানো যাবে না। ওই দেখ রে ভাই, চাচার কেবিনের নিচে কত মোটা একটা বেড়াল ঘুরতেছে, বেড়ালের চোখ দুটো আগুনের মতো লাল হয়ে আছে। চাচাকে নিয়ে যাবে। তখন মেজো মামা আবারও শিওর হতে হাসপাতালে আরেক আন্টি ছিল, সেখানে আর মামার বউ ছিল। আন্টিকে কল দিয়ে বলতেছে বড় ভাইয়ের কি হয়েছে। তখন হাসপাতাল থেকে আন্টি বলছেন, ডক্টর বলল বাঁচানো যাবে না, ভাইয়ের পালস রেট কমে যাচ্ছে, তোমরা তাড়াতাড়ি আসো যদি দেখতে চাও। মামা বুঝতে পারছে আন্টি তাহলে ঠিক কথাই বলছিল। তারপর ওই আন্টিকে বলেছেন, দেখো তো ভাই, ভাইয়ের কেবিনের নিচে কিছুটা দেখা যাচ্ছে কিনা, আমাকে জানাও দেখে। আন্টি নিচে তাকাইছেন, দেখেন মোটা একটা বিড়াল, তার চোখ দুটো আগুনের মতো লাল হয়ে আছে, কেমন অদ্ভুত দেখতে বিড়ালটা। মামাকে বলছেন এগুলো। মামা ফোন কেটে দৌড়ে আবার আন্টির কাছে গেলেন, গিয়ে বলতেছেন, আপনার তো চাচা লাগে, আপনারা কিছু হতে দিবেন না, আমার ভাইটাকে বাঁচান। তারা তখন বলতেছে, আমরা চেষ্টা করব শেষ পর্যন্ত, বাঁচাতে পারবো কিনা জানি না। তারপর সবাই জানতে চাইলেন এরপর কি হয়েছে বলো। তখন তিনি আবারও বলল, ওই দেখো এখন আরেকটা বেড়াল আসছে, এটাকে যেমন চিতাবাঘের মতো লাগছে মুখটা। তারা বলতেছে, সবাই তোমার চাচার সামনে কাউকে আসতে দিও না, তুমি বাঁচাও, আমরা আছি, তাদের আসতে দেব না। তারপর আবার দেখেন অনেক বড় একটা হাতি আসছে, জিনেরা ছাড়া সেটা আর কেউ দেখতে পায় না। জিনেরা বলতেছে, দেখ রে ভাই, এত বড় হাতি সারা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না, এখন আমরা এটার সাথে কি করে পেরে উঠব? তখন সবাই বলতেছে, তুমি হাতিটার সামনে দাঁড়াও। তখন আন্টির ভেতরে থাকা জিনগুলো বলছেন, আন্টিকে আমরা তোমার পিঠের উপর উঠে দাঁড়াই, তুমি উপর হতে শুয়ে থাকো। কথা মতো তাই করলেন, তারা উঠে দাঁড়ালেন সেই হাতিটার সামনে। তখন হাতিটা এগিয়ে এসে বলছেন, তোরা সরে যা এখান থেকে। তারা বলছেন, না আমরা সরব না, আপনারা হয়তো এই জায়গায় কিছু বুঝছেন না, আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে আন্টি, ওনার শরীরে 7 জন জিন থাকে, এরা আলাদা, আর বড় মামাকে ভয় দেখিয়ে অসুস্থ করে হাসপাতালে পাঠিয়েছে, ওটা অন্য জিন। এখন হাতি রূপে যার কথা বলা হচ্ছে সেই জিনটা আর আন্টির ভেতরে থাকা আর অন্য জিন দুটো জিনের মাঝে কথা হচ্ছে এখন। তো হাতিটা মানে ওই একটা জিন হাতির রূপে এসেছে আর কি। সে হাতিটা বলছে জিনগুলোকে, না আসলে তার সাথে তোদেরকেও মেরে ফেলবো।
হাতিটা বলছেন, আমার যে বড় পা দেখেছিস এটা তোদের উপর দিব, আর তার উপর দিলেই তোরা শেষ। ওরা সরে যেতে নিতেই হাতিটার সামনে থেকে তারা বড় মামাকে ঠালা দিয়ে দূরে সরিয়ে দিয়েছিল। হাতিটা একটা পা দিল কেবিনের এদিকে ওদিকে চলে গেছে। গিয়ে হাতিটার দিকে একটা সাদা কাপড় ছিল, সেটাতে বড় মামার মুখটা ঢেকে ফেলেছেন। তখন জিনগুলো সবাইকে বললেন, আমরা পারলাম না চাচাকে বাঁচাতে, শেষ, চাচার বেঁচে নেই। সবাই বিশ্বাস করতে পারছিল না যে মামা মারা গেছে। তখন জিনগুলো বলছেন, একটু পর খবর আসবে হসপিটাল থেকে, তখন শুনে নিও সত্যি না মিথ্যা। তারপর তারা শরীর থেকে চলে যাওয়ার আগেই বলতেছে, বাড়িঘর পরিষ্কার করে রাখো, লাশ নিয়ে আসবে। তারপর তারা চলে গেছে। তারপর ওই হাসপাতাল থেকে খবর আসছে মামা মারা গেছে। পরিবারের মৃত্যুর খবর শুনে সবাই ভেঙে পড়েছেন। তারপর মামাকে বাড়িতে এনে কবর দেওয়া হয়েছে। মামাকে কবর দেওয়া হয় তাদের বাড়ির রাস্তার নিচে একটা কবরের কথা বলছিলাম না, বড় মামি যেখানে রাতের জিনের ভয় দেখেছিল, ওই কবরেই মামাকে দাফন করা হয়। নিয়ম মতো কেউ মারা গেলে তাদের বাড়িতে 5 দিন রান্না করা যাবে না। প্রতিবেশী আত্মীয় স্বজনরা থাকলে তারা খাবার দেয়। আমরা নিয়ম অনুযায়ী বড় মামার বাসায় খাবার দিতাম। মামার মৃত্যুর 3 দিনের দিন মেজো মামা আর আমার বড় ভাই গিয়েছিল রাতের খাবার দিয়ে আসতে। যার সময় কবরের সামনে দিয়ে যাচ্ছিল, তখন পেছন থেকে বড় মামার কণ্ঠে কেউ ডাকছেন, কুরবান ভাই, তুই তো আমাকে গিয়ে দেখে আসলি না? আমরা এদিকে একটু তাকা, দেখ ভাই আমি এখানে ভালো নেই, তোর সাথে আমাকে নিয়ে যা। এই কথাগুলো শুধু মেজো মামাই শুনছিলেন, আমার বড় ভাই শুনেননি। ভাইয়া কিন্তু মেজো মামার সাথেই ছিল। এদিকে সে আওয়াজটা শুনে মামা পেছনে না তাকিয়ে সামনে দিয়ে হাঁটা শুরু করলেন। সামনে তাদের বাসা। মামার ভাইয়া বড় মামার বাড়িতে খাবার দিয়ে আর দাঁড়ালেন না। তারা আবারও বাসায় ফেরার জন্য রওনা দিলেন। বাড়িতে ফেরার সময় আবারও কবরস্থানের সামনে যেতে আবারও কেউ বড় মামার কণ্ঠে ডাক দেন মেজো মামাকে। এবারও মেজো মামা পেছনে তাকান না। একটা কথা বলে রাখি, মামাকে যে ডেকেছেন সেটা অন্য জিন, আন্টির সাথে থাকা জিন না। আর রাতের বেলা জিনেরা মানুষের রূপ ধারণ করে মানুষকে ডাকে। তখন ভুল করে কেউ পেছনে তাকাবেন না, এমনকি শরীর সামনে দিয়ে রেখে ঘাড় ঘুরিয়েও তাকাবেন না। যদি তাকাতেই হয় তাহলে পুরো শরীর ঘুরিয়ে তাকাবেন। তো মামা জানেন তার ভাই মারা গেছেন 3 দিন আগে, এটা নিশ্চয়ই কোনো জিন হবে, এটাই ভেবে থাকায় তিনি কিন্তু সাবধানে এগোতে পারছেন না, পা শুধু পেছনে টানছে। আবার মামার কণ্ঠে সে অবয়বটা মেজো মামাকে বলছেন, কুরবান তুই তোর ভাইকে একটাবার এগিয়ে গিয়ে দেখে আসলি না? আমি এখানে ভালো নাই রে ভাই, আমাকে তোর সাথে নিয়ে যা, বারবার এই কথা বলছে। মামা ভয় পাচ্ছে, সামনে যত এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, পা আর আগায় না। এটা দেখে আমার ভাই মামাকে বলতেছে, মামা তুমি সামনের দিকে না হেঁটে পেছনে কেন যাচ্ছ? মামা বললেন, যাইতেছি তো মামা। ও কথা বাড়ালো না। ভাই তখন ছোট ছিল তাই কিছু বলেননি, শুনলে ভয় পাবে। ওইদিকে বাড়িতে আন্টি শুয়ে থাকা জিনগুলো বাড়িতে থাকা সবাইকে বলছেন, চাচারে বাঁচাতে চাইলে ওদেরকে নিয়ে আসো। কেউ আন্টি শৈলে থাকা জিনগুলোর কথায় বাড়ির সবাই বলছে, তুমি কার কথা বলছো, কাকে বাঁচাবো? তখন জিনগুলো বলেন, যাদের ভাত দিয়ে পাঠাইছো সে চাচার কথা বলছি। ওই জিনটা চাচার পেছনে লাগছে, কিছু করতে পারতেছে না। মামু ভাগ্নে একসাথে থাকলে জিনেরা সহজে ক্ষতি করতে পারে না। তাই তখন আমাদের বাসার সবাই বলতেছে, আমরা যাইতেছি, তোমরা আগে গিয়ে বাঁচাও তাকে। সবার কথায় আন্টি শৈলে থাকা জিনরা বলছেন, আমরাও যাইতেছি, তোমরাও যাও। এদিকে কথা মতো আমার আব্বুর সাথে আরেকজন গেলেন লাইট নিয়ে মেজো মামা আর আমার বড় ভাইকে নিতে। ওনারা গিয়ে মেজো মামা আর ভাইকে নিয়ে আসেন বাসায়। বাসা আসার পর মামা আবুল তাবুল কথা বলতেছেন, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে হবে, ডাকতেছে, আমাকে ছাড়ো। তখন সবাই বুঝতে পারছেন মেজো মামাকে জিনে ভর করেছে নিশ্চয়। তখন সবাই আন্টিকে বলতেছে ছাড়ানোর জন্য। সবার কথা মতো আন্টি মেজো মামাকে ফু দিতেছেন সুরাপুরে আর বলতেছেন, কোথা থেকে আসছিস বল। আন্টির কথায় সে জিনটা বলছে, আমি কবর থেকে আসছি। তাকে দেখে মনে হয়েছে তোরা ভাই, এর প্রতি টান আছে, সেজন্য আমি তার পিছু নিয়েছি, তার সাথে আসছি। জিনের কথা আন্টিও বলতেছে, চলে যা শরীর থেকে, নাহলে তোর অবস্থা অনেক খারাপ হবে। বলে দিলাম। তারপর ঝাড়ফুঁক দেওয়ার পর সে জিনটা চলে গেছে। আন্টি শরীরের জিনগুলো ওই জিনটা ভয় দেখাইছে, কারণ সে একা থাকা আর তার হয়েছে 7 জন, পেরে উঠবে না, তাই বলে চলে গেছে। জিনটা চলে যাওয়ার পর মামা ও স্বাভাবিক হয়েছেন। তারপর থেকে আর যাননি ভাত দেওয়ার জন্য, শুধু আব্বুই গিয়েছেন সন্ধ্যার আগে। মামার মৃত্যুর পরও আমাদের পরিবারে আবারও নেমে আসলো অশুভ ছায়া। আমার বোনের বয়স তখন 7 বছর। কথাও ক্লিয়ারভাবে বলতে পারতো না, শুধু আধু সাধু করে কথা বলতো। সকলে অনেক প্রিয় একটা মানুষ ছিল, সব অনেক ভালোবাসতো। আম্মুর সাথে আন্টির কিছু নিয়ে কথা কাটাকাটি হয়। তার 2 দিন পর ও আমার ছোট বোনের জ্বর ওঠে, শরীরে ভীষণ জ্বর ওঠে। ওষুধও খাওয়াইছে, বাট এতে কমেনি। আব্বুর হাতেও তখন খুব বেশি টাকা ছিল না যে ডক্টর দেখাবেন, যতটুকু ছিল তা দিয়ে ওষুধ আনছেন। আমার ছোট বোনটা বলছিল আব্বুকে তার জন্য দুধ আর চানাচুর নিয়ে আসতে আসার সময়। আব্বু আনছেন ও রাতে রাতে দুধ গরম করে দিচ্ছিলেন। ও খেতে খেতে এদিকে শরীরে জ্বর, তার উপর কাশিও। নিজে মামি বলেছেন এই কাশের মাঝে দুধ খাওয়ালে কাশ আরো বেশি ওঠে, তাই আর ওকে খাওয়ালেন না। চানাচুরও খাইনি। সকালে আমি উঠে আমার বোনকে নিজে ওষুধ খাওয়াইছি জ্বরের। মেজো মামাও তখন কাজে যাবেন, বলতেছেন ওষুধ খাওয়াইছি? আমি বলছি হ্যাঁ খাওয়াইছি। এর জন্য মামা কাজে চলে গেছেন। আর ছোট মামা যে রুমে থাকতেন ওই রুমে টিভি ছিল। আমার আরেক আন্টি বসে টিভি দেখছিলেন, আমাকে ডেকে বলতেছেন, সুলতানাকে আমার কাছে দিয়ে যা, টিভি দেখবো। আন্টির কথা আমি ছোট বোনকে কোলে করে নিয়ে আসছি আন্টির কাছে। ভাবিনি কখনো এটাই শেষ কোলে ওঠানো ছিল।
আমার বোন আন্টির কোলে শুয়ে টিভি দেখছিল, আম্মু গরম দুধ করে খাওয়াচ্ছিলেন। এদিকে আমার ছোট ভাই মানে আমার বড়ই, তাকে আম্মু মারতেছেন স্কুলে যেতে চায় না বলে। এদিকে জিন ধরা আন্টি যে বসে বসে চোখ বুলিয়ে আম্মুর দিকে তাকিয়ে আছেন ভাইকে মারছেন বলে, আম্মু বলেন আমাকে চোখ রাঙিয়ে লাভ নেই, স্কুলে না গেলে কি আদর করব? আম্মু জোর করে বসিয়ে ভাইকে স্কুল ড্রেস পরিয়ে তেল মাখাইছেন, চুল আশ্রয় দিতেছেন। আন্টি বলছেন সময় থাকতে মেয়েটাকে ডক্টর দেখাও। আন্টি বলছেন সময় থাকতে মেয়েটাকে ডক্টর দেখাও না কেন? আম্মু বললেন হাতে এখন টাকা নাই, কিভাবে দেখাবো? আন্টি বলছেন আমার বললো না কেন টাকা নেই, আমার ব্যাগে 90,000 টাকা আছে, বলে দিয়ে দিতাম আমি। এই টাকাগুলো ছিল আন্টি কবিরাজি যে করেছেন সে কবিরাজির টাকা। এমন একটা সময় যে আন্টির কোলে রেখে এসেছিলাম আমার বোনকে, ওই আন্টি চিৎকার দিয়ে উঠেছেন আর বলতেছেন কি কোথায় আছো, তাড়াতাড়ি আসো। আমার বোন আন্টির কোলে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল, তাই আন্টি ভেবেছিলেন নড়াচড়া করলে ঘুম থেকে উঠে যাবে, সেজন্য কোল থেকে নামিয়ে বাম সাইডে রাখছেন বিছানায়। কে জানতো এটাই তার জীবনের শেষ ঘুম ছিল। আন্টিটাকে সবাই ছোট মামার রুমে গেছেন, আন্টি বলতেছেন কান্না করতে করতে সুলতানা মনে হয় আর বেঁচে নেই। আম্মু বললেন একটু আগে তো ভালো ছিল, আমি দুধ গরম করে খাওয়াইছি। কি বলতেছিস আবুল তাবুল, আমার মেয়ের কিচ্ছু হয়নি, মায়ের মন কিভাবে মেনে নেবেন? আন্টি বলতেছেন ঘুমেই ছিল, আমার তারে হঠাৎ করে একটা চিৎকার দিয়ে জায়গায় ওই প্রসাব করে দিয়েছে। সে সুন্দর ছিল তাই তার গালে 5 আঙ্গুলের কালো ছাপ দেখা যাচ্ছিল। যাকে জিনে ধরা ওই আন্টিও বলেছেন শেষ, আর বেঁচে নেই, মেরে ফেলেছে। কেউ বিশ্বাস করছেন আন্টিকে তিনি বলেছেন নিয়ে যেতে যেতে দম চলে যাবে। আম্মু কোলে নিছেন, বলতেছেন কিছু হয়নি, আমি হাসপাতালে নিয়ে যাব। তখন মুখ থেকে সাদা সাদা কি যেন একটা বের হচ্ছে। মামাকে খবর দিলেন, মামা বললেন একটু আগে আমি দেখে আসছি, কি বলো? তোমরা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসো, আমিও আসতেছি। সারা বাড়ি কান্নার রোল পড়ে গেল। আম্মুর কোলে সুলতানাকে রাখছেন আর আরেকজন বসেছিলেন রিকশায়। আম্মু ছোট বোনকে কোলে নিয়ে বলতেছেন এত ভারী হয়ে যাচ্ছে কেন, এত ওজন লাগছে কেন, আমি একা পারতেছি না। সাথে যে ছিল তার কোলে দিচ্ছেন, যত যাই হচ্ছেন ভারী হয়ে যাচ্ছে, হঠাৎ করে এরকম হচ্ছে কেন কেউ বুঝতে পারছেন না। তারপর নিয়ে গেছেন সদর হাসপাতালে ডক্টরকে দেখাইতে। ডক্টর বলছেন তোমরা দেরি করে ফেলেছ, একটু আগে নিয়ে আসলে হয়তো এত সুন্দর ফুটফুটে বাচ্চাটাকে বাঁচানো যেত। আমাদের কিছু করার নেই, মারা গেছেন। বাড়ি নিয়ে আসা হলো, সবাই অনেক কান্নাকাটি করছেন। তারপর কবর দেওয়া হলো তাকে। মেজো মামা আমার বোনকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। মামার মেয়ে ছিল, তার বয়স ছিল তখন 6 বছর। নিজের মেয়ে থাকতেও আমার বোনকে অনেক স্নেহ করতেন। আমার বোন স্বাভাবিকভাবে মারা যায়নি। আমার ছোট মামার রুমে মামা মামির সাথে এর আগে অনেক ঘটনা ঘটেছে, গল্প বলতেছে আমি। তাদের রুমে একটা পেতনিও থাকতো। আমরা জানতাম আন্টির সাথে থাকা জিন ছাড়া হয়তো আর কোনো জিন ছিল না। আন্টি বলছেন ওই পেতনিটাই মারছে আমার বোনকে। একটা পেতনি ছিল ওই সাইটে, সে ঘুমের মধ্যে আমার বোনের গালে একটা থাপ্পড় মেরেছে। 5 আঙ্গুলের দাগ বসে গেছে। ছোট মানুষে আঘাত সহ্য করতে না পেরে সাথে সাথে চিৎকার দিয়ে জায়গায় প্রসাব করে দিয়েছে। তার কয়েকদিন পরে মেজো মামা আছরের নামাজ পড়ে আমার বোনের কবরের সামনে গিয়ে আমার বোনের কবরের উপরে শুয়ে চিৎকার করে কান্না করতেছে। এই সময় মামার শ্বশুর আসছিলেন, রাস্তার পাশে কবর ছিল। মামাকে কবরে শুয়ে কান্না করতে দেখে তুলে অনেক কষ্টে মামাকে সামলে বাড়ি নিয়ে গেছেন। আমার বোনের বড় মামার দুজনের মৃত্যুটা অনেক কষ্টদায়ক ছিল। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন প্লিজ। বোনের মৃত্যুর কিছুদিন পরে আম্মু সহ কারোর মন মেজাজ ভালো ছিল না। জিনে ধরা আন্টির সাথে আবারও আম্মুর কথা কাটাকাটি হয় কিছু নিয়ে। এই দিন দিনের বেলা আন্টি তার আরেক বোনের বাড়ি যান। সেই রাতের বেলা আম্মু বের হন ওয়াশরুমে যাওয়ার জন্য। আম্মু ওয়াশরুম থেকে আসার সময় বাইরে দেখতে পান কালো একটা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা দেখে আম্মু চিৎকার দিয়ে উঠেছেন, সাথে সাথে মেজো মামিও চিৎকার দিয়ে উঠেছেন। আম্মু ঘরে আসছেন, পরে আবল তাবল কথা বলছেন। এটা দেখে মামিও ভয় পাইছেন, তাই মামিও চিৎকার দিয়ে উঠেছেন। তাদের চিৎকার শুনে সবাই ছুটে আসছে, এসে বলতেছে কি হয়েছে তোদের? মামি বললেন দেখো বড় আপা কী সব বলতেছে, আমি আটকিও পারছি না। খালা বলতেছেন আমাকে ছেড়ে দে, আমি বাইরে যাব, আসবো আর যাব, ছাড় আমাকে। এই দিন আন্টিও বাড়িতে নেই। সবাই আন্টিকে বলতেছেন তুমি বাসায় আসো, সবাই আন্টিকে বলতেছেন তুমি বাসায় আসো। বড় আপার কি জানি হয়েছে আমরা জানি না, উল্টাপাল্টা কথা বলতেছেন। আন্টি বলতেছেন আমি যাব না, কারণ তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। পরে সবাই রাজি করাইছেন, আন্টি আসছেন বাসায়। আন্টি বাসায় আসার পর তার সাথে থাকা জিনদের স্মরণ করেছেন, আম্মুকে কারা ভয় দেখাইছেন এটা জানার জন্য। আন্টির কথায় সেই জিনগুলো খোঁজ নিয়ে জানতে পারেন ওই পেতনিটার সাথে যে জিনটা থাকে সে ভয় দেখাইছে। আম্মুর শরীরে ভর করেছে, তার এরকম পাগলামি করিয়েছে আম্মু। এইভাবে আন্টি আম্মুকে ঝাড়ফুঁক দিলেন। আন্টির ঝাড়ফুঁকে ওই জিনটা শরীর থেকে চলে গেল। এই ঘটনার পর আরেকদিন রোজার সময় ছিল। আম্মু টিউবওয়েল থেকে পানি আনতে দরজা খুলে বের হতে যাবে। দরজা খোলা মা, এই ঠান্ডা শীতল হাওয়া আসছে বাইরে থেকে। হাওয়াটা ঝড় উঠলে এরকম হয় সেরকম। এই অবস্থা দেখে আম্মু কিছুতেই দরজা লাগাতে পারছিল না, তাই আম্মু সবাইকে ডাক দিয়েছেন। আম্মুটাকে মামা আর আন্টি আব্বু সবাই আসছেন, ওরা লাগানোর চেষ্টা করছেন, কেউই লাগাইতে পারছেন না। হাজার যত ঝড় উঠুক না কেন, একজন মানুষের কাছে দরজা লাগানো না অসম্ভব কিছু না। সেখানে 3 জন পুরুষ মানুষ জোরাজোরি করে লাগাতে পারছিল না। কিছুক্ষণ পর হঠাৎ হাওয়া যেন থেমে যায় আচমকাই। জিনিসটা খুবই অদ্ভুত। বাইরে হাওয়া হয়েছিল অনেক আগে, অথচ একটা গাছের পাতাও নড়েনি। ঝড় হলো, হঠাৎ থেমেও গেল। এদিকে আম্মু আর সাহস করে বের হয়নি বাইরে, তাই আব্বু গিয়ে পানি আনছেন।
তারপর সবকিছু স্বাভাবিক ছিল, কিছু হয়নি আর। আন্টির বিয়ের আগের একটা ঘটনা আছে যেটা জানা ছিল না, সেটা শেয়ার করবো আপনাদের সাথে। আন্টি তখন 13-14 বছর হবে। তখন তারা রামপুর থাকতেন। বাসা থেকে একটু দূরে একটা পুকুর ছিল, বেশিরভাগ মানুষ সেখানে গোসল করতেন, কাপড় ধুইতেন। আমার নানা আন্টিকে বলেছিলেন একটা পাঞ্জাবি ধুয়ে দিতে। আন্টির প্রথমে না করেছেন, তারপর জোরাজোরি করাতে তিনি নিয়ে গেছেন পুকুরে পাঞ্জাবি নিয়ে। পুকুরে তখন কেউ ছিল না, বেলা তখন 12টা বাজে। দিনটি ছিল বৃহস্পতিবার, পরের দিন শুক্রবার ছিল, তাই নানা নামাজে যাবেন বলে ধুয়ে দিতে বলেছিল। আন্টি কাপড়ে সাবান লাগাইছে, 3 থেকে 4 বার কেচে পানিতে পুরো পাঞ্জাবিটা ছেড়ে দিয়েছেন। শুধু একটা পাঞ্জাবি হাতে ধরে ধুয়ে তুলতে যাবেন, ঠিক সেই মুহূর্তে কেউ একজন পানি নিচ থেকে বলতেছে, এটা আমার অনেক পছন্দ হয়েছে, আমাকে দিয়ে দে। আন্টি কথা শুনে চারপাশে তাকাইতেছেন, কাউকে দেখতে পেলেন না, তাই মনের বল ভেবে আবার ও ধুইতেছেন। তখন আবার কেউ বলে উঠলেন, এইটা আমাকে দিয়ে দে, এটা অনেক পাতলা আছে। আন্টি বলছেন, কি তুমি কোথা থেকে কথা বলতেছো? তখন পানি নিচ থেকে সে বলে উঠলেন, আমি জক্কি। আন্টি বলেন, জক্কিকে? আর আমার বাবার এত পছন্দের একটা পাঞ্জাবি কেন তাকে দিতে যাব? তখন বলেছেন, তুই কে, আমার সামনে এসে কথা বল। সেই জিনটা বললেন, আমি লোডার মধ্যে থাকি। এরপর একটা পিতলের মতো দেখতে একটা গোল বাটি পানির উপরে ভেসে উঠল। এটা দেখে আন্টি ভয় না পেয়ে উল্টে এটার সাথে কথা বলতেছেন। আন্টিকে বলতেছেন, এটা আমাকে দিবি না? তিনি বললেন, না দিব না। তারপর আন্টি জোর করে একটা টান দিয়ে পাঞ্জাবিটা হাতে ধরে বাড়ি নিয়ে যাবেন। এমন সময় সে জিনটা বললেও, ভালোই ভালোই বলেছিলাম দিলি না, যা দেখিস আমি কিভাবে নিব, কেউ টেরও পাবে না। তারপর আন্টি বলছেন, আচ্ছা দেখব কি করে নিস, আমি গেলাম এখন। এই কথা বলে বাড়ি চলে আসছেন তিনি এবং কাপড়টা রশিতে শুকাইতে দিয়েছেন। বিকালবেলা যখন কাপড়টা আনতে যাবেন তখন কি দেখেন রশিতে কাপড়টা নেই। পাঞ্জাবিটা না পেয়ে আন্টি ঘরে চলে যান, ভাবছেন হয়তো কেউ নিয়ে গেছেন। সারাদিন ভালোই ছিল, রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লেন। মাঝরাতে হঠাৎ হাতের ব্যথায় চিৎকার করছেন। আন্টি চিৎকারে নানা গিয়ে বলতেছে, সাফিয়া, সাফিয়া, কি হয়েছে তোর, এরকম করছিস কেন? আন্টি বলছেন, আমার হাতে অনেক ব্যথা করতেছে। আমার হাত তো ভালো ছিল, হঠাৎ করে এত ব্যথা করছে কেন? ওইদিকে পাশের বাসায় একটা লোক ছিল, তিনি চিৎকার শুনে আমাদের বাসায় আসছেন। এসে বলছেন, কি হয়েছে তোমাদের? ওনার কথায় নানা বলছেন, দেখো না, মেয়েটা হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠছে আর বলছে হাতে নাকি অনেক ব্যথা করতেছে। ওইটা দেখছেন আন্টিকে। উনি আন্টিকে দেখে নানাকে বাইরে নিয়ে গিয়ে বলতেছেন, তোমার মেয়ের লক্ষণ ভালো না। নানা বলেন, কি বলো তুমি? আমার মেয়ের লক্ষণ ভালো না, কি হয়েছে খুলে বলো। নানার কথায় ওই লোকটা বলল, এখন না, সকালে বলবো। কথাটা বলে উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার পর নানাও শুয়ে পড়লেন। সকালে সবাই লোককে বলেছেন, কি বলবে বলছিল সকালে? তিনি বললেন, রাতে বলতাম বাট বলিনি। আপনার মেয়ের কাছে কি কেউ কিছু চেয়েছিল, সেটা কি সে দেয়নি? দেখো তো মনে করে। নানা বলছেন, কি চাইবে? আমি তো এই বিষয়ে কিছু জানি না, আমার মেয়ে আমাকে কি কিছুই বলেনি। নানার কথায় তিনি বলছেন, আমি জানি না কি চাইছিল, সেটা আপনার মেয়ে দেয়নি বলে তার পেছনে লাগছে। আপনার মেয়েকে যুক্তি ধরছে। আপনি তাকে বললেন কি কিছু চেয়েছিল কিনা? নানা বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি বাসায় যাই, গিয়ে বলে দেখি কি বলে। কথা মতো বাসায় এসে আন্টিকে বলছে, সাফিয়া, তোর কাছে কেউ কিছু চেয়েছিল? আন্টি বলছেন, কি চাইবে, আমার তো মনে নেই। নানা বলতেছেন, আমি আমাদের পাশের বাসার যে থাকে তাকে বলেছিলাম তোর কথা। বলছেন, তোকে নাকি যক্ষী ধরেছে। যক্ষীর কথা বলার পর আন্টির মনে পড়েছে কালকের পুকুরের কথা। নানাকে বলছেন, হ্যাঁ এখন মনে পড়ছে, কালকে যখন পাঞ্জাবি ধুইতে গিয়েছিলাম তখন এরকম হয়েছে। এই বলে সব ঘটনা খুলে বলেছেন নানাকে। নানা বললেন, সর্বনাশ করেছিস, তোর কাছে যখন চাইছি তুই দিয়ে আসলি না কেন? তোকে যখন বলেছিল তুই আমাকে এসে সবকিছু বললি না কেন? তাহলে তো আমি তখনই বলতাম পাঞ্জাবিটা পানিতে ফেলে আসার জন্য। ওই লোকটা তাহলে ঠিকই বলেছিল, আমি বিশ্বাস করিনি তার কথা। আন্টি বলছেন, তোমার এত শখের একটা জিনিস, সেটা অন্য কাউকে দিব কেন? আর যুগ কি, আমি তো কোনো মানুষকে দেখলাম না সেখানে। নানা বললেন, যুগ জিন জাতি, এরা মানুষ না জিন, এদের সাথে কেন লাগতে গেছিস? আন্টি বললেন, আমি তো জানতাম না, আর জানলে দিয়ে আসতাম। আর কালকে তো পাঞ্জাবিটা শুকাতে দেওয়ার পরপরই পাইনি। এই জিনটা বলেছিল আসার সময় আমাকে যা দিলি না, কিভাবে নিতে হয় তুই টের পাবি। তাহলে ওই জিনটাই মনে নিয়ে গেছে। আর আমি যে হাত দিয়ে পাঞ্জাবিটা টেনে তুলেছিলাম, এই হাতটা অনেক ব্যথা করছে, এখন বুঝতে পারছি। নানা বলছেন, যা হবার হয়ে গেছে, তোকে একটা হুজুরের কাছে নিয়ে যাব, দেখি কি হয়। কথা মতো বিকালবেলা গেছেন হুজুরের কাছে। হুজুর আন্টিকে একটা রুমে নিয়ে গেছেন। আন্টির সামনে হুজুর সেই জিনটাকে হাজির করালেন। তারপর জিনকে বলেছেন, কেন আসছিস? জিনটা সব বললেন, আমি একটা জিনিস চাইলাম, আমার অনেক পছন্দ হয়েছিল, সেটা দেয়নি আমাকে, তাই তার পেছনে লেগেছি। হুজুর বলছেন, সে না বুঝে একটা কাজ করে ফেলেছে। তখন জিনটা বলল, আমি তখন বারবার বলছিলাম শুনিনি, আমি ঠিকই নিয়ে গেছি, কেউ সেটা বুঝতে পারিনি। হুজুর বলছেন, এখন তো যেটা চাইছো সেটা পেয়ে গেছো তার কাছ থেকে, এবার চলে যাও। জিনটা বলে, আমি একবার যাকে ধরি তাকে ছেড়ে যাই না কখনো, তবে এখন চলে যাচ্ছি, ঠিক আবার ফিরে আসবো কোনো একদিন। এই বলে সে জিনটা চলে গেল। জিনটা চলে যাওয়ার পরপরই হুজুর আন্টিকে তাবিজ দেন আর ঝাড়ফুঁক করেন। আর নানাকে বলছেন, আশা করি আর কিছু হবে না। তারা বাসায় চলে যান। তারপর থেকে কয়েক বছর কিছু হয়নি, কিন্তু সেই জিনগুলো আন্টির বিয়ের পর আবারও ফিরে আসেন বিড়ালের রূপ ধরে। বিয়ের পরের ঘটনা তো আপনারা সবাই জানেনই। এভাবে কম বেশি সবার সাথে জিন রিলেটেড ঘটনা ঘটছে। একদিন আমাদের প্রতিবেশী একজন মেয়ের পেটে কোন একভাবে যোগ ঢুকে, পেটে যোগ ঢোকার পরে প্রচুর ব্লাড ভাঙছে। মেয়েটা অনেক ছোট ছিল। তিনি তার মেয়েকে নিয়ে ডক্টরের কাছে গেলেন। ডক্টর কিছু করতে পারল না।
বাড়িতে নিয়ে আসছেন মেয়ের চিকিৎসা শুনে আশেপাশে মানুষ সবাই জড়ো হয়েছে। আর আন্টি শরীরে তখন জিন উপস্থিত ছিল। তিনি ঘর থেকে বসে বলতেছেন ডক্টরকে দেখে লাভ হয়নি, আরও 500 টাকা দিয়ে আসছে। আমাদের কাছে আসলে 50 টাকা 100 টাকা দিলে হতো। আন্টির কথা শুনে সবাই বলতেছে কার কথা বলছো? তিনি বলেন তোমাদের পাশের বাসায় একজন মেয়ের পেটে যোগ ঢুকেছে। আমার বাসার একজন গেছেন দেখতে সত্যি কিনা মিথ্যা, গিয়ে দেখেন অনেক মানুষ জড়ো হয়ে গেছে। মেয়ের পেটে সত্যি সত্যি যোগ ঢুকছে। মেয়ের দাদিকে আন্টির কথা বলছেন সবকিছু। কি বলেছেন তিনি শুনে বলেছেন ঠিকই তো দেখি, আগে জানলে তো তোর কাছেই নিয়ে যেতাম। তারা সবাই আমাদের বাসায় নিয়ে আসছেন তাদের মেয়েকে। আন্টিকে বলেছেন আমার মেয়ের পেটের ভেতরে যে যোগটা সেটা বের করে দাও। আন্টি ভেতরে থাকা জিনগুলো বললেন আমাদের কি লাভ, বের করে দিলে আমরা কি পাবো? তারা বলতেছেন বের করতে পারলে 1 কেজি মিষ্টি খাওয়াবো। ওদের কথায় আন্টি শরীরে থাকাকালীন জিনগুলো রাজি হয়ে গেল। সেই মেয়েকে চেয়ার দিয়ে একটা বাইরে বসালো। আন্টি একটু চুনের পানি তার মধ্যে আরেকটা কি যেন দিয়ে দুটো মিশিয়ে খাওয়াইছেন মেয়েটাকে। তারপর হাতে চুন আর একটু পানি মিশিয়ে এটাকে গাঢ় করেছেন। তারপর মেয়েটার পেটে চুন দিয়ে ফু দিছেন। এভাবে কিছুক্ষণ পর সবার চোখের সামনে আর যোগ টুকরো টুকরো হয়ে বের হয়ে আসছিল। এটা দেখে সবাই অবাক হয়ে গেছে, পেটের ভেতর থেকে কি করে যোগ বের হচ্ছে এভাবে টুকরো টুকরো হয়ে। কথা মতো জিনেরা যোগটা বের করেছেন। যোগটা বের হওয়ার ব্লাড ভাঙা বন্ধ হয়েছে। আর জিনকে দেওয়া কথা মতো তার আন্টিকে মিষ্টি এনে খাওয়াইছেন। এভাবে আন্টি সেই জিনদের মাধ্যমে কবিরাজি করে অনেক টাকা উপার্জন করেছেন, অনেক মানুষের উপকারও করেছেন। তখন আন্টির চুলে জট হয়ে জিনদের হুকুমে তারা বলেছেন আমরা নিজেরাই আবার স্বপ্নে হুকুম দিব যখন তখন আমাদের কথা মতো জট চুল ফেলতে পারবা, আর আগে যদি এই চুল কেটে ফেলো তাহলে তুমি একেবারে পাগল হয়ে যাবে। এভাবে দেখতে দেখতে বছর কেটে যায়। জিনেরাও আসতো মাঝে মধ্যে, এসে ভর করত। কাঁচা মাছ মাংস রান্না ছাড়াই খেয়ে ফেলতেন। কেউ তো টাকা নিয়ে আসতেন পুড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। আন্টি কাঁচা, যেটাকে আমরা শিক্ষি বলি, এগুলো কপালে লাগিয়ে বিড়বিড় করে কি পড়তেন জানি। তখন সে টাকা নাড়া দিলে ও পড়তো না, যেন কেউ কপালে আঠা দিয়ে লাগাইছে। টাকার নোটও কপালে লাগতো না। আমরা সাধারণ মানুষের লাগাতে সেটা কখনোই লাগবে না। তাদের কথা অনুযায়ী এক রাতে সেই জিনগুলো আদেশ দিলেন মাথার জটচুল ফালানোর জন্য। তারা বলেছিলেন সিলেট শাহজালাল, শাহপরান ও কেল্লা শাহ মাঝারে গিয়ে মানত করে সামর্থ্য অনুযায়ী সিন্নি সালাত করে মাথার জট নামিয়ে আসতে। এটাও বলেছেন ওখানে গিয়ে আমাদের কথা মতো সব কাজ করলে আমরা আর সবসময় আসবো না, যখন তখন এসে শরীরে ভর করব না। আবার আমরা একেবারেও চলে যাব না, আসবো যদি কখনো বিপদে পড়ে আমাদের স্মরণ করো তাহলে নিশ্চয় আমরা আসবো। কথাগুলো হচ্ছে স্বপ্নের মাঝে আন্টি বলতেছেন আমাদের কাছে। তখন কোনো টাকা নেই, কি করে যাবো সিলেট? তারা বলছেন টাকা নিয়ে চিন্তা করো না, আমরা আছি তো, সবকিছু জোগাড় হয়ে যাবে। আন্টি তখন সিলেটে ছিল 1 মাস, সেখান থেকে মাঝারে যেতে 250 টাকার মতো লাগে। সে টাকা সকালে ঠিকই জোগাড় হয়ে গেছে। তো তিনি রওনা দিলেন মাঝারের উদ্দেশ্যে। 500 টাকা নিয়ে ট্রেনে উঠেছেন। সাথে আমাদের দূর সম্পর্কের একজন নানি ছিলেন আর আন্টির জামাইও ছিল। তো তারা ট্রেন ভাড়া দিয়েছেন, দিয়ে কিছু খাবার কিনেছেন। টাকা খরচ করে 200 টাকা রয়েছিল। পরে কিসের জন্য জানি ব্যাগ হাতে দিয়ে দেখেন 200 টাকার নোট 500 টাকা হয়ে গেছে। তিনি কাউকে কিছু বলেননি। ট্রেন থেকে নেমে সিন্নি করার জন্য যা যা নিতে বলেছিল সব নিছেন, সাথে 8 গজ সাদা কাপড়ের কাপড় নিছেন। 500 টাকার নোট নিয়ে তখনকার সময় জিনিসের খুব একটা মূল্য ছিল। এসব কেনার পর ব্যাগে রাখছেন কিছু টাকা। কিছুক্ষণ পর আবার ব্যাগ চেক করে দেখেন আবারও 500 টাকা হয়ে গেছে। পরে তারা মাঝারে গেছেন। সেখানে গিয়ে তারা সিন্নি করছেন, মাঝারে সালাম করেছেন। তারপর সেখানে থাকা একজন নাবিদকে দিয়ে চুল কাটাইছেন। সেই চুলকে জিনেরা কবর দিতে বলেছিল। আঙ্কেল আর তাদের ছেলে দুজন মিলে ছোট্ট করে একটা কবর খুঁড়ে সেই জট চুলগুলো সাদা কাপড়ের কাপড় দিয়ে ঢেকে ছোট কবরটায় রেখে দিয়ে মাটি দিয়ে আসেন। মাঝের সব নিয়ম পালন করছেন, সেটা টাকা দিয়ে খাবার কিনে খেয়েছেন। তাদের কাছে শুধু গাড়ি ভাড়াটুকু রয়েছিল, আবার ট্রেনও রওনা দিল। সেই টাকা ট্রেন ভাড়া দিতে যাবে যখন, তখন আবার সে একই ঘটনা ঘটল। সেই টাকাটা 500 টাকা নোট হয়ে গেছে। আন্টি ট্রেন ভাড়া দিয়েছেন, বাকি টাকা ব্যাগে রেখেছেন। হবিগঞ্জে এসে আমাদের বাসায় আসছেন, যেখানে আমরা সবাই থাকতাম আর কি। বাসে এসে মেজো মামা বলেছেন সব ঘটনা। 3 থেকে 4 বার যে 500 টাকা নোট হয়েছে। মামা বলেন ভালোই তো হয়েছে, এগুলো আমাকে বলছো আর কাউকে বলো না বাড়ির। তিনি বলেছেন ঠিক আছে বলবো না। পরে ঠিকই জানাজানি হয়ে গেছে এই কথা। পরে সে টাকা দিয়ে দোকান থেকে কিছু জিনিস কিনেছিল, খুচরা টাকা রাখছেন ব্যাগে। পরে এসে দেখেন না, টাকাগুলো যেমন রেখেছেন তেমনই আছে, আর 500 টাকার নোট হয়নি। এগুলো জেনারে সাহায্য করেছিল। তারাই বলেছিল স্বপ্নে আন্টিকে টাকা নিয়ে চিন্তা করা লাগবে না, আমরা সব ব্যবস্থা করে দেব। তারা তাদের কথা রাখছেন। এরপর থেকে আন্টি সুস্থ স্বাভাবিকভাবে জীবন কাটাচ্ছেন। জিনগুলো আসে, তবে আগের মতো না, মাঝে মধ্যে। আন্টি তাদের স্মরণ করলে ঠিকই আসবে। মাসখানিক আগে রাত্রিবেলা আন্টিকে বলেছেন তার মাথার আবার জট চুল হবে। সে স্বপ্ন দেখার পর থেকে আন্টির সারা চুল আবারও জট হয়ে গেছে। 1 মাস হয়ে যাবে চুলের জট হয়েছে। ইচ্ছে করলে কাটতে পারবেন ঠিকই, কিন্তু পাগল হয়ে যাবেন। তারা যখন হুকুম দেবে তখন সিলেট গিয়ে আবার কেটে আসবেন।